প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো এবং সুরক্ষিত আছো। আজকে আমি আবার তোমাদের ক্লাস নিয়ে আসছি। আমি তোমাদের নিহার রঞ্জন বৈদ্য স্যার। আজকে আমি তোমাদের ক্লাস 9-এর ইংরেজি দ্বিতীয় পত্রের উপরে আজকে আমি ক্লাস নিব। তো প্রিয় শিক্ষার্থী, তোমরা জানো যে আমাদের সিরাজ মিয়া মেমোরিয়াল মডেল স্কুল কর্তৃক এই অনলাইন ক্লাস এর ব্যবস্থা করা হয়েছে এবং আমাদের চ্যানেলটি হচ্ছে অনলাইন ক্লাসেস অফ সিরাজ মিয়া মেমোরিয়াল মডেল স্কুল। তো এই চ্যানেলটি তোমরা যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছো তাদের সবাইকে ধন্যবাদ, আর যারা এখনও করনি তারা সাবস্ক্রাইব করে নেবে এবং পাশের বেল আইকনটি বাজিয়ে দেবে। তো চলো আজকে আমরা আর কথা না বাড়িয়ে আমরা ক্লাস শুরু করছি। আজকে আমি তোমাদের পড়াবো ট্যাগ কোশ্চেনের উপরে। তোমরা জানো যে আমাদের সিলেবাসের কোশ্চেন নাম্বার 9-এ এই বিষয়টি আলোচনা করা হয় বা এই বিষয়ের উপরে প্রশ্ন করা হয় এবং এই বিষয়ে মোট 5টি প্রশ্ন করা হয়। 5টি প্রশ্নের প্রত্যেকটার মান হচ্ছে 1 করে, 5টায় 5 নম্বর থাকে এবং এটা আসলেই তোমার যতগুলি টপিকস রয়েছে তার মধ্যে এটা সবচাইতে আমার দৃষ্টিকোণ থেকে এটা সোজা। তবে যদিও এটা তোমাদের কিন্তু প্রথম মানে 8-এর চাইতে এটা কিন্তু ভিন্নতর সিলেবাস, এখানে একটু ব্যতিক্রম, এটা তোমাদের একটা নতুন টপিক। হাউএভার, তো আমরা আসলে ট্যাগ কোশ্চেন কাকে বলে সেই সম্পর্কে জানবো। তোমরা দেখবে যে আমরা অনেক সময় অনেক ধরনের স্টেটমেন্ট বা বিবৃতি দিয়ে থাকি এবং তুমি কারোর কাছে কোনো কিছু বলতে থাকো, বলার শেষ পর্যায়ে আসলে তোমার জানতে ইচ্ছা করে যে আসলে উনি তোমার এই কথায় সম্মতি দিচ্ছেন নাকি দিচ্ছেন না। এরকম সম্মতি আদায়ের লক্ষ্যে আমরা কোনো স্টেটমেন্টের শেষে ছোট ছোট প্রশ্নের অবতারণা করি। এই যে ছোট ছোট প্রশ্নের অবতারণা, এগুলিকে আসলে বলা হয় ট্যাগ কোশ্চেন। আসলে ট্যাগ মানে হচ্ছে কোনো কিছু জুড়ে দেওয়া বা কোনো কিছু এঁটে দেওয়া। তো এখানে মূল জিনিসটা হচ্ছে তুমি কোনো স্টেটমেন্টের শেষে ছোট প্রশ্নের অবতারণা করা হবে, তো সেটাই আসলে ট্যাগ কোশ্চেন। তো আমরা যদি একটু গ্রামাটিক্যাল ভাষায় বলি তাহলে এরকম হবে: কর্তা কর্তৃকৃত কোনো কাজের সত্যতা যাচাই করবে কোনো কথোপকথনের শেষে যে ছোট প্রশ্নের অবতারণা করা হয় তাকে ট্যাগ কোশ্চেন বলে। যেমন অ্যাজ পার এক্সাম্পল দেখা আমি লিখেছি ইউ নো মি, তুমি আমাকে চেনো। ধরো স্পিকার এটা বললো যে ইউ নো মি, এখন তুমি কিছু বললে না, তখন তোমার কাছ থেকে সম্মতি আদায়ের লক্ষ্যে আমরা বলি ডোন্ট ইউ, চেনো নাকি। দ্বিতীয়টা লিখেছি দেখো হি ইজ অ্যান অনেস্ট ম্যান, সে একজন সৎ মানুষ। তোমার আসলে বিবৃতিটা হচ্ছে ওই লোকটা বা যার সম্পর্কে তুমি কথাটা বলছো সে সৎ, সেটা কিন্তু তুমি জানাচ্ছ। দিস ইজ ইউর ভিউ। তো এখন যে লিসেনার, সে তার কাছ থেকে তুমি সম্মতি আদায় করতে চাচ্ছ যে আসলে আপনি কি বলতে চাচ্ছেন না যে সে সৎ বা অসৎ। তো দেখো এখানে কিন্তু আমি প্রশ্ন করেছি। তৃতীয়বারে ঋতু লাইকস টু প্লে লুডো, ডাজেন্ট শি। চতুর্থ সেন্টেন্স লেখা হচ্ছে ইউ ডু নট সাপোর্ট দ্য ডিসঅনেস্ট, ডু ইউ, তুমি অবশ্যই যারা অসৎ তাদেরকে সাপোর্ট করো না বা তাদের পক্ষে তুমি কথা বলবে না বা থাকবে না, এরকম আসলে আমরা বলতে চাচ্ছি এবং তুমি আমার কথায় সায় দিচ্ছ কিনা সেটা জানার জন্য কিন্তু আমরা এখানে কতগুলি প্রশ্ন করেছি। তো তাহলে আমরা বলতে পারি যে কর্তা কর্তৃকৃত কোনো কাজের সত্যতা যাচাই কল্পে কোনো বাক্যের শেষে বা কোনো কথোপকথনের শেষে যে ছোট প্রশ্নের অবতারণা করা হয় তাকে ট্যাগ কোশ্চেন বলে। এবারে আমরা এখানে কতগুলি উদাহরণ দিয়েছি, তুমি লক্ষ্য করলে দেখবে যে আমি ইউ নো এটা একটা স্টেটমেন্ট এবং পরে আমি ডোন্ট ইউ, এই যে প্রশ্নটা আমি করেছি ছোটটা, এটাকে বলা হয় ট্যাগ কোশ্চেন। এবং আমি তোমরা পরীক্ষার সময় অবশ্যই এই স্টেটমেন্টের পরে তুমি যে ট্যাগটা করবে সেই ট্যাগটা নিচে অবশ্যই আন্ডারলাইন করবে এবং শেষে অবশ্যই নোট অফ ইন্টারোগেশন দিতে হবে। দ্বিতীয়বার দেখো এটা কিন্তু ছিল একটা হাবোধক বাক্য। প্রিয় শিক্ষার্থী, ইউ নো মি এটা হাবোধক বাক্য। যখন আমরা ট্যাগটা করেছি তখন কিন্তু সেটা করেছি না বোধক। দ্বিতীয়বারেও দেখো হি ইজ অ্যান অনেস্ট ম্যান, ইজেন্ট হি, এখানেও কিন্তু আমরা এটা ছিল হাবোধক বাক্য এবং আমরা ট্যাগটা করেছি না বোধক। তৃতীয় সেন্টেন্সটা ঋতু লাইকস টু প্লে লুডো, ডাজেন্ট শি, এটাও ছিল হাবোধক, আমরা এটাকে না বোধক করেছি। কিন্তু চতুর্থবারে দেখো এটা লেখা ছিল ডোন্ট বা ডু নট, তো এটা যখন আমরা ট্যাগটা যোগ করেছি তখন তা করেছি কিন্তু হাবোধক ট্যাগ করেছি। এখানে একটা জিনিস লক্ষণীয় যে
যদি স্টেটমেন্টটা হয় হাবোধক তাহলে ট্যাগটা হবে নাবোধক, আর স্টেটমেন্টটা যদি হয় নাবোধক তবে হবে ট্যাগটা হবে হাবোধক। আশা করি বুঝতে পেরেছো। আরেকটা জিনিস দেখো, এখানে প্রত্যেকটা সাবজেক্ট, এটা ইউ, এটা হি, এটা ইউ, বাট এটা ঋতু, এটা একটা প্রপার নাউন। এটা কিন্তু প্রোনাউন আছে, আমরা সব ক্ষেত্রে কিন্তু আমরা প্রোনাউন ফর্মকে ইউজ করেছি। তো প্রিয় শিক্ষার্থী, যদি এই স্টেটমেন্টটার যে সাবজেক্ট থাকে তা যদি প্রপার নাউন হয় বা নাউন হয়, তবে সেক্ষেত্রে তুমি যে ট্যাগ কোশ্চেন করার ক্ষেত্রে যে তুমি সাবজেক্টটা যোগ করবে সেটা কিন্তু অবশ্যই প্রোনাউন ফর্মে হবে। সেটা আমরা ধরে নিয়েছি ঋতু একটা মেয়ে, কাজে আমরা তার পরিবর্তে আমরা সে করেছি। আশা করি এই অবধি বুঝতে পেরেছো। এখন আমরা বলেছি কিন্তু যে স্টেটমেন্টটা যদি হয় হাবোধক তবে কোশ্চেন ট্যাগটা হবে নাবোধক। এই জিনিসটা কিন্তু তোমাকে ব্যবহার জানতে হবে। আর একটা জিনিস আমি বলছি, দেখো প্রত্যেক ক্ষেত্রে কিন্তু আমি এই যে ডোন্ট আমি ইউজ করেছি, এটাকে বলা হয়, এই ফর্মটাকে বলা হয় কন্ট্রাক্টেড ফর্ম বা সংকুচিত রূপ। অর্থাৎ আমরা কিন্তু লিখি নাই ডু নট ইউ, তুমি এভাবে লিখতে পারবে না। ডু নট ইউ ট্যাগ কোশ্চেনে তোমাকে অবশ্যই কন্ট্রাক্টেড ফর্ম ইউজ করতে হবে, এবং আসলে যখন নেগেটিভ করা হয় তখন সেই ওয়ার্ডটাই শুধু কন্ট্রাক্টেড ফর্ম হয়, কিন্তু পজিটিভের ক্ষেত্রে কিন্তু কখনো কন্ট্রাক্টেড ফর্ম হয় না বা লেখা নিষ্প্রয়োজন। এখানে এটার ফুল ফর্মটা ছিল ডু নট, তা না লিখে আমরা লিখছি ডোন্ট, এবং আমরা এখানে একটা অ্যাপোস্ট্রফি ইউজ করেছি, মানে ঊর্ধ্ব কমা ইউজ করেছি। এখানে ওটা আমরা বিলোপ করেছি, বিলোপ সাধন করেছি। একইভাবে ইজ নট না লিখে আমরা লিখেছি ইজেন্ট, ডাজ নট না লিখে লিখেছি ডাজেন্ট। হ্যাঁ, আবার এখানে দেখো ডু নট লেখা ছিল, কাজে এখানে হাবোধক হবে বিধায় আমরা এখানে ডু লিখেছি। এখানে কন্ট্রাক্টেড ফর্ম করার কোনো সুযোগ নেই। তো এখানে দেখলাম যে জিনিসটা লক্ষণীয়, এখানে কন্ট্রাক্টেড ফর্ম তোমাকে অবশ্যই ইউজ করতে হবে যখন নেগেটিভিটি হবে, আর তোমাকে অবশ্যই প্রোনাউন ফর্ম ইউজ করতে হবে। আর প্রিয় শিক্ষার্থী, তুমি অবশ্যই ট্যাগ কোশ্চেন সৃষ্টি করার পরে শেষে নোট অফ ইন্টারোগেশন দিবে, এবং প্রত্যেকটা ট্যাগের শেষে তুমি অবশ্যই আন্ডারলাইন করবে। আরো বলে রাখি, আমরা দেখেছি আমাদের অভিজ্ঞতা থেকে যে তোমরা এই ট্যাগ কোশ্চেন করতে গিয়ে আমরা যখন প্রশ্ন করি বা পরীক্ষায় তোমরা যখন উত্তর করো, তখন আমরা দেখেছি যে তোমরা কোশ্চেনটা ধরো তুলে তুমি যখন ট্যাগটা করবে তোমাকে কিন্তু পুরো প্রশ্নটা তুলতে হবে। ধরো এরকম আমি যদি লিখি আই বিলিভ, ইউ নো, সে আমি এরকম লিখলাম এ নম্বর দিয়ে, হ্যাঁ, ইউ নো হাউ টু রাইট আনসার। প্রিয় শিক্ষার্থী, ধরো এটা একটা স্টেটমেন্ট রয়েছে, তুমি এখানে ট্যাগ করবা। তো পরীক্ষার সময় কিন্তু তোমাকে এই সেন্টেন্সটা আবার হুবহু কপি করতে হবে। কপি করে তুমি লিখবে কি, ইউ মানে যা আছে তাই তুমি লিখছো, ইউ নো হাউ টু রাইট আনসার। আমি এরকম লিখলাম। তো তুমি যখন উত্তরটা করবে তখন তোমাকে কিন্তু এই পুরো স্টেটমেন্টটা তুলতে হবে, না তুললে কিন্তু হবে না। তারপরে তুমি এটা দেখো, এখানে নো আছে, কেমন প্রিয় শিক্ষার্থী, এখানে নো আছে, কাজে এটা একটা হাবোধক বাক্য। আমি এটাকে নাবোধক করবো। আমরা কিভাবে কোন ধরনের বিভাগ বা কোন ধরনের অক্সিলারি ভার্ব ইউজ করবো সে ব্যাপারে আমি একটু পরে বলছি। এখানে আমি একটু হাইলাইট করছি বা বোঝানোর চেষ্টা করেছি তুমি কিভাবে আনসারটা লিখবে। তবে ইউ নো হাউ টু রাইট আনসার, তাহলে এটা যেহেতু পজিটিভ আছে সেহেতু হবে নেগেটিভ, এটা হচ্ছে ডোন্ট ইউ। তোমরা অনেকেই কিন্তু এভাবে প্রশ্ন তুলো না, তোমরা কি করো যে এ নম্বর লিখে উত্তরটা লিখে দাও, হ্যাঁ, ডোন্ট ইউ, এরকম। আসলে এরকম লিখবে না, এরকম লিখলে তোমাকে অবশ্যই এক্সামিনার নম্বর দিবেন না, এটা অযৌক্তিক, এভাবে কোনো অবস্থায় লিখবে না। আশা করি তোমরা কিভাবে লিখবে সেই ব্যাপারটা বুঝতে পেরেছো, এবং আসলে তোমার সমাজ শিক্ষকদের কথা মেনে চলবে বা এভাবে ভুলকে এড়িয়ে চলবে। হাউবার, এখন আমরা কন্ট্রাক্টেড ফর্ম ইউজ করবো বা কোন ধরনের বাক্যকে, মানে আমরা জানি যে সেন্টেন্স 5 প্রকার, অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অবজেক্টিভ এবং এক্সক্লামেটরি। তো এই প্রত্যেকটা সেন্টেন্স এক এক ধরনের প্যাটার্ন ইউজ করা হয়। আমরা সেই প্যাটার্নগুলি দেখাচ্ছি। যে প্রথম আমরা দেখাবো ট্যাগ ফর্ম। ট্যাগ ফর্ম রয়েছে। তো ট্যাগ ফর্ম হচ্ছে, আমরা কন্ট্রাক্টেড ফর্ম কি বলি, ট্যাগ ফর্ম অফ ডিফারেন্ট অক্সিলারিজ। আমরা বিভিন্ন ধরনের অক্সিলারি থাকে। এর আগে বলে রাখি যে আমরা যখন ট্যাগ করব তখন আমরা অক্সিলারি ভার্বের সহায়তা নিয়ে আমরা ওই সাধারণত ওই ট্যাগটা করে থাকি। যেমন আমরা লিখেছিলাম কিন্তু
ইউ হ্যাভ সে ইউ হ্যাভ ডান দা জব, তুমি কাজটা করেছো, আমরা এরকম লিখলাম। তো এটাকে ট্যাগ করতে বলছে। তো প্রিয় শিক্ষার্থী, তুমি আগে ট্যাগটা আমাকে করতে হলে প্রথমে তুমি দেখবা ওই সেন্টেন্সের মধ্যে অক্সিলারি ভার্বগুলি আছে কিনা। যদি অক্সিলারি ভার্ব থাকে তো আমরা ওই অক্সিলারি ভার্বের সহায়তা নিয়েই কিন্তু আমরা ট্যাগটা করব। আর যদি অক্সিলারি ভার্ব না থাকে তবে আমরা টেন্স অনুযায়ী অর্থাৎ প্রেজেন্ট টেন্স যদি হয় তবে আমরা ডোন্ট অথবা ডাজেন্ট করব। ডেফিনেটলি যদি না থাকে তাহলে অবশ্যই সেটা নেগেটিভ হবে। আর যদি তা পাস্ট টেন্স হয় তবে অবশ্যই ডিডেন্ট করব। তো এখানে দেখতে পাচ্ছি যে আমরা হ্যাভ আছে, কাজে আমরা এই হ্যাভের সহায়তা নিয়ে কিন্তু আমরা ট্যাগটা করব। এটা লেখা আছে ইউ হ্যাভ ডান দ্য জব, ডেফিনেটলি এটা একটা হ্যাবোধক বাক্য। আমরা এটাকে নাবোধক করলে হবে হ্যাভেন্ট, এইচ এ ভি ই এন অ্যাপোস্ট্রফি টি, হ্যাভেন্ট। এরপর এটা প্রোনাউন আছে, আমরা এটা প্রোনাউনই করলাম হ্যাভেন্ট ইউ। ক্লিয়ার? তাহলে দেখতে পাচ্ছি যে আমরা এই যে অক্সিলারি ভার্বগুলি থাকে বা বিভার্বগুলি থাকে এগুলিকে আমরা কিভাবে এর কন্ট্রাক্টেড ফর্ম ইউজ করব বা কিভাবে তৈরি হয় বা কিভাবে থাকে সেই ব্যাপারে আমাদের অবশ্যই সম্যক ধারণা থাকা বাঞ্ছনীয়। তো দেখো বাবা, প্রিয় শিক্ষার্থী, যে আমরা ওই অক্সিলারি ভার্বগুলি বা বিভার্বগুলি, বিভিন্ন অক্সিলারিজ থাকে, সেই অক্সিলারি ভার্বগুলি আমরা কিভাবে কন্ট্রাক্টেড ফর্ম কি ইউজ করি। তো যদি লেখা থাকে ডু নট, এটার কন্ট্রাক্টেড ফর্ম হবে ডোন্ট। বিভিন্ন বইয়ে দেখবা লেখা আছে, অথবা তুমি আমার সাথে সাথে লিখে নিতে পারো। তো ডোন্ট, ডু নট সমান ডোন্ট, দেখো ডাজ নট সমান ডাজেন্ট, ডিড নট সমান ডিডেন্ট। ঠিক আছে, এইগুলি গেল। এরপরে আমরা লিখতে পারি am not। এখানে বাবা একটু ব্যতিক্রম, am not সমান লিখতে হবে aren't, আমরা এটাই লিখবো। এছাড়াও লেখা যায় ain't, তবে সেটা আমরা লিখবো না, আমরা am not সমান aren't হবে। এরপর আমরা লিখতে পারি is not, এর কন্ট্রাক্টেড ফর্ম হচ্ছে isn't, হ্যাঁ কন্ট্রাক্টেড ফর্ম হচ্ছে isn't। এরপর আমরা পাস্ট টেন্সের বিভাগগুলি যদি দিকে যাই তাহলে হবে was not সমান wasn't। ঠিক একই ভাবে were not সমান weren't। এরপরে দেখো প্রেজেন্ট টেন্সের বিভাগগুলি আমি দেখিয়েছি, am not, is not, সরি আরেকটা থেকে গেছে, সেটা হচ্ছে are not। কেমন? তো are not সমান aren't। এখানে লক্ষণীয় দেখো am not ও সমান aren't, আবার are not ও সমান aren't। তো এই হচ্ছে প্রেজেন্ট টেন্সের একটা, দুটো, তিনটে দেখালাম যেমন। আর এটা হচ্ছে পাস্ট টেন্সের যে দুটো বিভাগ রয়েছে সেগুলি আমরা দেখেছি। আসলে বিভাগ হচ্ছে পাঁচটা, am, is, are, was এবং were। আমরা বিভাগ বলতেই পাঁচটাকে বুঝি। তো এরপরে দেখো হ্যাভ ভার্ব রয়েছে। এই হ্যাভ রয়েছে আমরা একটু আগে দেখিয়েছি, হ্যাভ নট সমান হ্যাভেন্ট। কেমন? তারপরে হ্যাজ নট সমান হ্যাজেন্ট। এই কন্ট্রাক্টেড ফর্মগুলি তোমাকে অবশ্যই ঠোঁটস্থ, পেটস্থ, কণ্ঠস্থ, মুখস্থ করতে হবে। তো আশা করি এটা লিখতে পেরেছো। আমি আরো বাকিগুলি দেখাচ্ছি, দেখো আমি একটু মুছে দিচ্ছি। তো আমরা হ্যাভ নট, এরপরে রয়েছে হ্যাড নট সমান হ্যাডেন্ট। দেখো তারপরে আমরা ফিউচারের ক্ষেত্রে যাব, দেখো উইল নট সমান ওন্ড, দেখো এটা একটু ব্যতিক্রম ওন্ড। তারপরে শ্যাল নট সমান শান, এস এইচ এন অ্যাপোস্ট্রফি টি। এরপরে আমরা উড নট, উড নট সমান উডেন্ট। শেষ হয়ে গেছে উডেন্ট, তাহলে উড নট সমান উডেন্ট। একইভাবে আমরা ক্যান নট, সরি ক্যান নট সমান কান্ট, CAN, একটা এন কিন্তু কান্ট। তারপরে দেখো কুড নট, কুড নট সমান কুডেন্ট।
এগুলি আমরা এখানে দেখিয়েছি, লিখছি দেখো। তো আরো রয়েছে মাস্ট নট সমান মাস্টেন্ট, নিড নট সমান নিডেন্ট। এগুলি হচ্ছে কতগুলি কন্ট্রাক্টেড ফর্ম যেগুলি আমরা দেখিয়েছি। এছাড়া মে নট, মে নট সমান মেন, MAYN'। এরপরে অট নট, OUGHT, অট নট সমান অটেন্ট, OUGHTN'। তো এগুলি হচ্ছে আমাদের কন্ট্রাক্টেড ফর্ম যেগুলি আমি এখানে লিখে দিয়েছি। আশা করি তোমরা এগুলি অবশ্যই মুখস্থ করবে, এগুলি তোমাকে সবসময় কিন্তু লাগবে। এবার আমরা কিভাবে ট্যাগ কোশ্চেন করব সেই রুলস, আমরা কতিপয় রুলস আমরা এই স্বল্প সময়ের মধ্যে যতটুকু পারি সেটা লেখানোর বা বোঝানোর চেষ্টা করছি। দেখো, তো আশা করি তোমরা এগুলি লিখবে বা লিখে নিয়েছো, আর বাসায় অবশ্যই এগুলি মুখস্থ করতে হবে, আর বাসায় বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। তুমি বেশি বেশি প্র্যাকটিস করো তাহলে দেখবে এটা তোমার নিয়ন্ত্রণে চলে আসবে। তো রুল নাম্বার 1, অক্সিলারি ভার্ব বা মোডাল ভার্ব কিংবা সেমি মোডাল ভার্ব যুক্ত অ্যাফার্মেটিভ সেন্টেন্সের সাথে যে ট্যাগ কোশ্চেন সংযোজিত হয় তা সাধারণত নেগেটিভ ট্যাগে পরিণত হয়। এবং সেক্ষেত্রে আমরা কিভাবে করি দেখো, আমরা একটা উদাহরণ দিচ্ছি। অক্সিলারি ভার্ব যুক্ত, যেমন আমরা লিখতে পারি I have done the job, আমি কাজটা করেছি। তো প্রিয় শিক্ষার্থী দেখো, এখানে কিন্তু আমাদের হ্যাভ ভার্বটা রয়েছে। তো এরকম যদি অক্সিলারি ভার্ব থাকে বা মোডাল অক্সিলারিজ থাকে বা সেমি মোডালস থাকে, অক্সিলারি ভার্ব কি, মোডাল অক্সিলারিজ ভার্ব কি, সেমি মোডালস ভার্ব কি, এটা তোমরা আগের ক্লাসগুলিতে শিখেছো বা বিভিন্ন শিক্ষকের কাছ থেকে শিখেছো। আমরা এখানে সেই ব্যাপারে অবশ্যই আলোকপাত করতে পারবো না। তো দেখো, I have done the job। তো প্রিয় শিক্ষার্থী, এটা আমরা দেখবে এটা একটা অ্যাসার্টিভ সেন্টেন্স রয়েছে এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে অক্সিলারি ভার্বটা রয়েছে। তো অক্সিলারি ভার্বটা যেহেতু রয়েছে, আমরা এই অক্সিলারি ভার্বের সহায়তা নিয়ে কিন্তু ট্যাগটা করব। তো দেখো, এখানে হ্যাভ আছে, কাজে আমরা হ্যাভ, এটা নেগেটিভ যদি হয় তাহলে হচ্ছে হ্যাভ নট। তো হ্যাভ নট কে তো আমরা ইউজ করতে পারবো না, আমাদের কি ইউজ করতে হবে, কন্ট্রাক্টেড ফর্ম কি ইউজ করতে হবে। আমরা বলেছি যে হ্যাভ নট সমান হ্যাভেন্ট, তো হ্যাভেন্ট লাগালাম। এরপর আমি কি বলেছি যে এখানে যে সাবজেক্টটা রয়েছে তা যদি প্রোনাউন থাকে তবে সেই প্রোনাউনটাই বসিয়ে দিতে হবে, আর যদি সেটা নাউন হয় তবে তার প্রোনাউন ফর্মটাকে এখানে বসাতে হবে। তাহলে হচ্ছে হ্যাভেন্ট আই। ক্লিয়ার? তাহলে দেখো, আমরা অক্সিলারি ভার্ব যুক্ত স্টেটমেন্ট এর ট্যাগ কোশ্চেন করতে না, বা ওই অক্সিলারি ভার্বের সহায়তা নিয়ে আমরা এই কোশ্চেন ট্যাগটা করব। কেমন? এখন যদি অক্সিলারি ভার্ব না থাকে তবে আমরা সেই ক্ষেত্রে কি করব? অক্সিলারি ভার্ব বিহীন সেন্টেন্সকে যদি আমরা করতে চাই, যেমন ইউ নো হার, তুমি তাকে চিনো। তো দেখো প্রিয় শিক্ষার্থী, আমরা দেখবো যে আসলে এই ক্ষেত্রে কিন্তু কোনো অক্সিলারি ভার্ব এখানে নেই। তো যদি অক্সিলারি ভার্ব না থাকে, মানে অক্সিলারি ভার্ববিহীন বাক্যকে আমরা যদি ট্যাগ কোশ্চেন করতে চাই, তাহলে তোমাকে খেয়াল করতে হবে এই স্টেটমেন্টটা কোন টেন্সে রয়েছে। আমরা যদি লক্ষ্য করি তাহলে দেখবো যে এই স্টেটমেন্টটা অবশ্যই প্রেজেন্ট টেন্সে রয়েছে। যদি প্রেজেন্ট টেন্সে থাকে তবে আমরা ডোন্ট অথবা ডাজন্ট এর সহযোগিতা নিয়ে আমরা এই ট্যাগটা করব। তো এখানে দেখতে পাচ্ছি যে এই নো ভার্বটা প্রেজেন্ট টেন্সে রয়েছে এবং এটা থার্ড পারসনের সাথে সংযুক্ত না, তো সেহেতু এটা হবে ডোন্ট এরপর এটা প্রোনাউন ইউ আছে, কেমন? তো ডোন্ট ইউ যদি প্রেজেন্ট টেন্সে হয় তবে আমরা ডোন্ট কিংবা ডাজন্ট এর সহায়তা নিব। তো দেখো, একটা পাস্ট টেন্সে দিয়ে প্রেজেন্ট টেন্সের একটা এস বা ইয়ে যুক্ত করছি। দেখো, হি নোস মি, সে আমাকে চিনে। তো এই ক্ষেত্রে প্রিয় শিক্ষার্থী দেখো, এটাও কিন্তু প্রেজেন্ট টেন্সে রয়েছে। তবে প্রিয় শিক্ষার্থী, এটা যেহেতু থার্ড পারসন ছিল সেহেতু আমরা এটার সাথে ভার্বের
সাথে আমরা এস বা ই এর যোগ করেছি প্রেজেন্ট টেন্স গঠন করার জন্য। কাজে আমরা এক্ষেত্রে ডাজ এর সহায়তা নেব। তাহলে ডাজ নট হওয়ার কথা ছিল, তো এই কন্ট্রাক্টেড ফর্ম ডাজ নট এর কন্ট্রাক্টেড ফর্ম হচ্ছে ডাজেন্ট। তাহলে লিখছি ডাজেন্ট এবং এটা আছে হি, আমরা এখানে প্রোনাউন ফর্মটাই বসাবো, তাহলে হলো হি। তাহলে এই দুটো দেখো প্রেজেন্ট টেন্সের ছিল এবং বিভার বিহীন। এবারে পাস্ট টেন্সে যদি থাকে তবে আমরা জাস্ট এই ডোন্ট কে ডিডেন্ট করে দেব, এই ডাজেন্ট কে ডিডেন্ট করে দেব। দেখো একটা উদাহরণ দিচ্ছি, যেমন হি রোড মি রেগুলারলি, হি রোড মি রেগুলারলি। প্রিয় শিক্ষার্থী, আমরা যদি এখানে লক্ষ্য করি তাহলে দেখব যে আসলে এই রোড বা এই স্টেটমেন্টটা রয়েছে পাস্ট টেন্সে। কাজে পাস্ট টেন্স যদি থাকে তবে সেই ক্ষেত্রে আমরা সহায়তা নিব ডিডেড। তাহলে এটা যেহেতু হাবোধক ছিল তাহলে এটা হবে নাবোধক হচ্ছে, তাহলে ডিড নট, মানে আমরা কন্ট্রাক্টেড ফর্ম করলে হবে ডিডেন্ট হি। তাহলে বিভার যুক্ত বা অক্সিলারি ভার্ব যুক্ত বা এই বিভার বিহীন বা অক্সিলারি ভার্ব বিহীন বাক্য কিভাবে নেগেটিভ করতে হবে সেটা কিন্তু আমরা অবশ্যই এখানে দেখালাম। এবারে দেখো আমরা অনেক ক্ষেত্রে রয়েছে পার্সনের পরিবর্তন কিভাবে করি। পার্সনের পরিবর্তন মাঝে মধ্যে লেখা থাকে এভরি যুক্ত, ধরো এভরিবডি নোস ইউ, প্রত্যেকেই তোমাকে চিনে বা জানে। তো প্রিয় শিক্ষার্থী, এখানে আমরা কিন্তু বলেছি যে প্রোনাউন ফর্মটাকে আমাকে ইউজ করতে হবে। সেক্ষেত্রে ধরো যদি ম্যান থাকে তবে তুমি সেই ক্ষেত্রে হি করলে, যদি উইমেন থাকে তাহলে শি করলে। কিন্তু এখানে দেখো লেখা আছে এভরিবডি, এরকম লেখা থাকে এভরিবডি, এভরিওয়ান, সামবডি, এনিবডি এরকম থাকে। এর পরিবর্তে যে প্রোনাউন ফর্মটা ইউজ হবে তা চিরদিন হবে দে। তাহলে আমরা প্রোনাউন ফর্মটা ইউজ করলাম কি দে, যেটা ইউজ করেছি। কেমন? এখন এটা এখানে তো আর আমাদের বিভার্ব নেই বা অক্সিলারি ভার্ব নেই। তো অক্সিলারি ভার্ব না থাকলে আমাকে দেখতে হবে আসলে এটা কোন টেন্সে ছিল। এটা অবশ্যই প্রেজেন্ট টেন্সে রয়েছে। তো প্রেজেন্ট টেন্সে যখন রয়েছে তখন আমি কি করব, ডু, ডোন্ট অথবা ডাজেন্ট এই দুটোর যে কোনো একটা নিব। এখন প্রিয় শিক্ষার্থী, আসলে এখানে সঙ্গত কারণেই ডাজ নট হওয়ার কথা ছিল, ডাজ নট দে এরকম হওয়ার কথা ছিল। বা তোমার আপাত দৃষ্টিতে তোমার মনে হবে আসলে এখানে ডাজ নট হওয়ার কথা ছিল, কিন্তু প্রিয় শিক্ষার্থী দে এর পরে অবশ্যই ডাজ নট হয় না, অর্থাৎ দে এটা প্রোনাউন, এটা প্লুরাল ফর্ম। কাজে এরপরে আমরা এস বা ই এর যোগ করে কখনো আমরা ভার্ব গঠন করি না। কাজে এক্ষেত্রে ডাজ নট হবে না, হবে ডু নট। তো ডু নট না লিখে আমরা কন্ট্রাক্টেড ফর্ম লিখব ডোন্ট দে। এটা কিন্তু পরীক্ষায় প্রায় আসে, এভরিওয়ান, এভরিবডি, এভরি মাদার, এভরি ফাদার, তো সরি এরকম থাকে। তো সেই ক্ষেত্রে আমরা কিন্তু কি করব, এর পরিবর্তে আমরা দে করব। এখানে যে প্রোনাউন থাকে সেই প্রোনাউনের পরিবর্তে আমরা কি করব, দে করব। তো এগুলি গেল হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্সের আমরা কিভাবে পরিবর্তন করব সেগুলি আমরা দেখালাম অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে। এবারে দেখো সেন্টেন্সগুলি ইম্পারেটিভ যদি হয় আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সে করলাম। এবারে ইম্পারেটিভ সেন্টেন্স যদি হয়, আমরা সবগুলি কিন্তু অ্যাসার্টিভ সেন্টেন্সে দেখানোর চেষ্টা করেছি। আমরা আসলে স্বল্প সময়ের মধ্যে আমি তো পুরো বিষয়ের উপরে বিশদ আলোচনা করতে পারবো না। তো যে জিনিসগুলি আছে স্বাভাবিক আমি সেই জিনিসগুলি বলছি, বাকিগুলি অবশ্যই আবার আমরা যদি পরবর্তী ক্লাসগুলিতে হাজির হই তখন এ ব্যাপারে অবশ্যই আমরা বিস্তারিত আলোচনা করব। তো অ্যাসার্টিভ না হয়ে যদি সেটা ইম্পারেটিভ সেন্টেন্স হয়, তো ইম্পারেটিভ সেন্টেন্স আসলে কিভাবে শুরু হয় তোমরা জানো। ইম্পারেটিভ সেন্টেন্স সাধারণত মূল ভার্ব দ্বারা শুরু হতে পারে, প্লিজ দ্বারা শুরু হতে পারে, কাইন্ডলি দ্বারা শুরু হতে পারে, ডোন্ট দিয়ে শুরু হতে পারে, লেট দিয়ে শুরু হতে পারে। তো সাধারণত ইম্পারেটিভ সেন্টেন্স যদি মূল ভার্ব দ্বারা শুরু হয় তবে আমরা সেই ক্ষেত্রে এর পরে যে ট্যাগটা করব সেটা হচ্ছে উইল ইউ, ওন্ট ইউ, ক্যান ইউ, কুড ইউ, এরকম আমরা যে কোনো একটা কিছু লাগালেই হবে। তো দেখো মূল ভার্ব দিয়ে শুরু হওয়া, যেমন আমরা লিখলাম ওয়েট ফর হিম, তার জন্য একটু অপেক্ষা করো। দেখো তো প্রিয় শিক্ষার্থী, এটা কিন্তু আমরা মূল ভার্ব দ্বারা শুরু করেছি, ওয়েট ফর হিম। এরকম মূল ভার্ব দ্বারা যদি শুরু হয় তবে আমরা তুমি যে কোনো একটা সিট,
বাই মি। তো প্রত্যেকটা সেন্টেন্স দেখো আমরা মূল ভার্ব দ্বারা শুরু করেছি, অথবা ডোন্ট ওয়েস্ট ইওর টাইম। দেখো প্রিয় শিক্ষার্থী, প্রত্যেকটা কিন্তু মূল ভার্ব দ্বারা শুরু করেছে, মূল ভার্ব দ্বারা অথবা ডোন্ট দ্বারা, ডাজেন্ট কখনোই হবে না বা ডিডেন্ট হবে না, ডোন্ট দ্বারা। ইম্পারেটিভ সেন্টেন্স তোমরা জানো এটা সবসময় প্রেজেন্ট টেন্স, এটা কখনো পাস্ট বা ফিউচারের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল না। তো এই ক্ষেত্রে মূল ভার্ব দ্বারা শুরু হয়, তবে তুমি যে কোনো একটা লাগাতে পারবে। উইল ইউ, ওন্ট ইউ, ক্যান ইউ, কুড ইউ, তুমি যে কোনো একটা লাগাবে। তাহলে উইল ইউ আমরা এরকম রাখলাম। আসলে ইউটা লাগাইছি কেন, কারণ এখানে যখন মূল ভার্ব দ্বারা শুরু হয় তখন আসলে আমরা সেকেন্ড পারসনকে অর্ডার করে থাকি বা উপদেশ দিয়ে থাকি, অনুরোধ করে থাকি, যে আই বলি, যে আসলে আমরা সেকেন্ড পারসনকে কোনো কিছু বলার নিমিত্তেই কিন্তু আমরা এই মূল ভার্ব দ্বারা শুরু করি। তাহলে হচ্ছে ওয়েট ফর হিম, উইল ইউ। অথবা তুমি ইচ্ছা যদি করো তাহলে ওন্ট ইউ, ক্যান ইউ, কুড ইউ, তুমি যে কোনো একটা লাগাতে পারো অ্যাজ ইউ উইশ। এরপরে সিট, দেখো সিট বাই মি, আমি সরি এখানে ভুল লিখে ফেলেছিলাম, এখানে হবে সিট বাই মি। তো এরকম যদি হয় সিট বাই মি, এক্ষেত্রে তুমি উইল ইউ, ওন্ট ইউ, ক্যান ইউ, কুড ইউ, তুমি যে কোনো একটা ইউজ করতে পারবে। এরপরে ডোন্ট ওয়েস্ট ইউর টাইম, সময় নষ্ট করবে না, তাহলে এটাও তুমি লিখতে পারো উইল ইউ, ক্যান ইউ, কুড ইউ, তুমি যে কোনো একটা লাগাতে পারবে, তবে সাধারণত তুমি উইল এই ওয়ার্ডটাকে ইউজ করবে। এ গেল ইম্পারেটিভ সেন্টেন্সের মূল ভার্ব দ্বারা যদি শুরু হয়। এবারে কখনো কখনো দেখবা যে ইম্পারেটিভ সেন্টেন্সটা অবশ্যই যখন প্রস্তাব বোঝায় তখন কিন্তু আমরা সেটা লেট দিয়ে শুরু করি, অথবা তুমি যদি কাউকে কোনো ধরনের পরামর্শ দাও, সাজেস্ট করো, তবে সেই ক্ষেত্রেও কিন্তু এই সেন্টেন্সগুলি লেট দ্বারা শুরু হয়। এই ক্ষেত্রে একটা জিনিস যে দেখবা যে পরীক্ষায়, সব পরীক্ষাগুলিতে, তোমাদের স্কুল পরীক্ষায় কিংবা বোর্ড পরীক্ষায়, তুমি যখন যে সমস্ত বোর্ডের প্রশ্নগুলি রয়েছে সেগুলি তুমি একটু অ্যানালাইজ করে দেখো, যে এখানে অবশ্যই এই লেট দ্বারা বা লেট সম্বলিত কোনো না কোনো সেন্টেন্স অবশ্যই এসে থাকে। কেমন? তো যেমন আমরা একটু উদাহরণ দিচ্ছি, লেট মি ডু দা জব, আমাকে কাজটা করতে দাও। তো দেখো প্রিয় শিক্ষার্থী, আমরা লেট মি করেছি, অথবা লিখতে পারি দেখো লেট আস ডু দা জব, চলো কাজটা করি। অথবা আমরা এখানে কন্ট্রাক্টেড ফর্ম এরকম ইউজ করি সাধারণত, দেখো লেটস ডু দা জব। প্রিয় শিক্ষার্থী, আমরা কিন্তু এইভাবেই লিখতে পারি। তো এরকম যদি হয়, এগুলো অবশ্যই ইম্পারেটিভ সেন্টেন্স। এই ইম্পারেটিভ সেন্টেন্স যদি লেট দ্বারা শুরু হয়, ইম্পারেটিভ সেন্টেন্সে তুমি যদি দেখো লেটের পরে আস রয়েছে অথবা লেটস রয়েছে, এরকম এই দুটো যে কোনো একটা যদি থাকে, তবে এরপরে কি আসে না আসে এটা মুখ্য বিষয় না, এটা তোমার দেখার কোনো দরকার নেই, অর্থ বোঝারও দরকার নেই। তুমি যদি না বুঝতে পারো, আমি জানি তোমরা হয়তো অর্থ বুঝবে অবশ্যই, কিন্তু অনেক সময় আছে কমপ্লেক্সিটি থাকে যে ওইটার বাংলা আমরা বুঝি না, তো সেক্ষেত্রে কোনো সমস্যা নাই। তুমি দেখো যে লেটস আছে অথবা লেটাস থাকে, তবে তুমি সবসময় চিরদিন করবে শ্যাল উই, আর কিছু করবে না, তুমি প্রত্যেকটার ক্ষেত্রে শ্যাল উই। প্রিয় শিক্ষার্থী, এই দুটো অবশ্যই পরীক্ষার সময় একটা আসে, তো এইগুলি যদি থাকে তবে আমরা অবশ্যই আমরা শ্যাল উই করবো। কেমন? কিন্তু লেটের পরে যদি আস বা লেটস না থাকে, তবে এক্ষেত্রে তুমি করে দেবা উইল ইউ, ওন্ট ইউ, ক্যান ইউ, কুড ইউ, তুমি যে কোনো একটা বসাতে পারবে। আশা করি প্রিয় শিক্ষার্থী বুঝতে পেরেছ লেট দিয়ে শুরু হওয়া ইম্পারেটিভ সেন্টেন্সে আমরা ট্যাগ কোশ্চেন কিভাবে সংযোজন করব। এছাড়া আমি বলেছি যে লেট বিহীন যদি থাকে, অর্থাৎ মূল ভার্ব দিয়ে যদি শুরু হয়, তবে সেক্ষেত্রে আমরা কিভাবে করব সেটাও কিন্তু আমরা বলেছি। আশা করি বুঝতে পেরেছ। এরপরে আমি তোমাকে অ্যাসার্টিভ সেন্টেন্সগুলি দেখানোর চেষ্টা করেছি, তারপরে তোমাকে আমি এই ইম্পারেটিভ সেন্টেন্সগুলো কিন্তু আমি এখানে তোমাকে দেখানোর চেষ্টা করেছি। ইম্পারেটিভ সেন্টেন্সের পরে আমরা দেখব এক্সক্লামেটরি সেন্টেন্স। তো প্রিয় শিক্ষার্থী, এক্সক্লামেটরি সেন্টেন্সগুলি দেখো, আমরা বিভাগযুক্ত এক্সক্লামেটরি সেন্টেন্সকে আমরা কিভাবে ট্যাগ কোশ্চেন করব। একটা উদাহরণ দিচ্ছি, দেখো লিখলাম, ধরো হোয়াট এ বিউটিফুল বার্ড ইট ইজ। তো প্রিয় শিক্ষার্থী, দেখো এইভাবে আছে, এরকম লাগবে হোয়াট এ বিউটিফুল বার্ড
বাট ইট ইজ। তো এরকম লেখা থাকলো, তো এরকম যদি থাকে তবে তুমি এখানে কিভাবে ট্যাগ কোশ্চেন করবে। তো যখন ট্যাগ কোশ্চেনটা করবে তখন তুমি এরকম করবে, দেখো এখানে বি ভার্ব আছে তাই না, তো বি ভার্ব যদি থাকে তাহলে আমরা সেই বি ভার্বের সহযোগিতা নিব, তাহলে হচ্ছে কি ইজেন্ট ইট। কেমন প্রিয় শিক্ষার্থী? তাহলে বি ভার্ব যুক্ত এক্সক্লামেটরি সেন্টেন্সকে আমরা কিভাবে ট্যাগ কোশ্চেন করব। আরো লিখতে পারি, লিখলাম যে হাউ ফাইন দা বয় ইজ, এখানে কমা যায় থাকবে। তাহলে তুমি এক্ষেত্রে কি করবে, দেখো এখানে হাউ ফাইন দা বয় ইজ, এটা আমরা করব কি ইজেন্ট হি। কেমন? তো এই হচ্ছে আমাদের এক্সক্লামেটরি সেন্টেন্সে আমরা কিভাবে এক্সক্লামেটরি সেন্টেন্সে কিভাবে আমরা ট্যাগ কোশ্চেন করব, আমি এখানে আমরা দেখানোর চেষ্টা করেছি। প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা এখানে অবশ্যই বুঝতে পেরেছো। এরপরে আমরা এখন আবার শেখাবো এক্সক্লামেটরি সেন্টেন্স, এবারে আবার আমরা অবজেক্টিভ সেন্টেন্স তোমাদের শেখাবো। প্রিয় শিক্ষার্থী, এখন আমরা বিভাগ যুক্ত বাক্যকে কিভাবে এক্সক্লামেটরি করে সেটা আমরা দেখেছি। এবারে বিভাগ বিহীন যদি থাকে তবে সেই ধরনের এক্সক্লামেটরি সেন্টেন্সকে আমরা কিভাবে ট্যাগ করব। সেক্ষেত্রে আসলে আমরা যদি সবসময় এটার ক্ষেত্রে আমরা অবশ্যই প্রেজেন্ট টেন্স ইউজ করব, এক্সক্লামেটরি সেন্টেন্সে প্রেজেন্ট টেন্স বা পাস্ট টেন্স ইউজ করবে। তো যদি প্রেজেন্ট টেন্স ইউজ করা হয় তবে সেক্ষেত্রে তুমি ডোন্ট অথবা ডাজন্ট ইউজ করবে, আর যদি পাস্ট টেন্স ইউজ করা হয় তবে অবশ্যই ডিডন্ট ইউজ করবে। যেমন হাউ সুইটলি হি সিংস, আমরা এরকম একটা উদাহরণ লিখেছি। তো দেখো এখানে কিন্তু কোনো বিভাগ নেই, তো বিভাগ যদি না থাকে তবে সেক্ষেত্রে আমাকে এই যেহেতু সিংস আছে সেহেতু আমরা করব কি ডাজেন্ট। কেমন? ডাজেন্ট শি, সরি ডাজেন্ট শি না, হি লিখেছি। তো দেখো হাউ সুইটলি হি সিংস ডাজেন্ট হি, আমরা অনেক উদাহরণ এরকম দিতে পারবো, লিখতে পারি হাউ ইফেক্টিভলি হি ডিড হিজ ডিউটি। তো এরকম আমরা লিখতে পারি হাউ এফিশিয়েন্টলি বা হাউ ইফেক্টিভলি হি ডিড হিজ ডিউটি, তাহলে হচ্ছে ডিডেন্ট হি, অথবা হাউ আর্টফুলি ইউ ডান্স ডোন্ট ইউ। তো এরকম আমরা উদাহরণ দিতে পারি। এবারে দেখো আমরা কিছু প্রোনাউনের পরিবর্তনকে আমরা বলবো। যেমন কোনো সেন্টেন্সে থাকতে পারে সামবডি, নোবডি, এনিবডি, নান, এভরিবডি, এরকম কতগুলি সেন্টেন্স থাকে। কোনো সেন্টেন্সের সাবজেক্ট যদি এইগুলি হয় তবে আমরা সেগুলির পরিবর্তে সবসময় দে বসাবো। যেমন নান উইল সাপোর্ট ইউ, SUPPORT, সাপোর্ট ইউ, কেউ তোমাকে সাপোর্ট করবে না। যদি তুমি কোনো ইলিগাল অ্যাকশনকে অ্যাডপ্ট করো তবে অবশ্যই তোমাকে কেউ সাপোর্ট করবে না। এক্ষেত্রে নান আছে বা নো, নান মানে হচ্ছে নো ওয়ান, এর পরিবর্তে আমরা যে প্রোনাউনটা পাবো সেটা হবে কি দে। কেমন? আর এক্ষেত্রে যেহেতু উইল আছে, নান উইল সাপোর্ট ইউ, তাহলে উইল দে। প্রিয় শিক্ষার্থী, কেন উইল হয়েছে? আসলে এটা নান মানে হচ্ছে নেগেটিভিটিকে বোঝানো হয়েছে, সেই জন্য আমরা অবশ্যই এটা পজিটিভ ট্যাগ ইউজ করব। প্রিয় শিক্ষার্থী, এরপরে কিছু জিনিস আছে যে জিনিসগুলি কয়েকটা ওয়ার্ড আছে যে ওয়ার্ডগুলি কোনো সেন্টেন্সের মধ্যে যদি থাকে তবে সেই সেন্টেন্সটা দেখতে আসলে পজিটিভ মনে হয়, কিন্তু আসলে সেটা পজিটিভ না, সেটা নেগেটিভ অর্থ প্রকাশ করে। এরকম কিছু ওয়ার্ড রয়েছে, হার্ডলি, স্কেয়ার্সলি, লিটল, হার্ডলি, স্কেয়ার্সলি, লিটল, এমন এরকম থাকে। তবে সাধারণত বহুল প্রচলিত যেগুলি সেটা হচ্ছে হার্ডলি, স্কেয়ার্সলি এবং সেলডম। তো হার্ডলি, HARDLY, হার্ডলি, স্কেয়ার্সলি, SCARCE, স্কেয়ার্সলি, তারপরে সেলডম, আমাদের এগুলি সবচেয়ে বেশি পরিচিত এবং এগুলি সাধারণত পরীক্ষায় অ্যাপ্লাই করা হয়। যেমন হি হার্ডলি নোস মি। তো প্রিয় শিক্ষার্থী, এটা আসলে দেখতে মনে হবে এই যে স্টেটমেন্টটা রয়েছে সেটা দেখতে আপাত দৃষ্টিতে মনে হয় এটা আসলে হাবোধক বাক্যে রয়েছে। আসলে হাবোধক বাক্যে নাই, এটা নাবোধক এবং হার্ডলি দ্বারা বোঝায় কদাচিৎ এবং এত কম যা নেগেটিভিটি বা নাবোধক অর্থকে প্রকাশ করে বিধায় এরপর আমরা চিরদিন একটা পজিটিভ ট্যাগ বসাবো, আমরা কোনোদিন নেগেটিভ ট্যাগ বসাবো না। তাহলে হচ্ছে হি হার্ডলি নোস মি, তাহলে হচ্ছে কি আমরা কমা বসিয়ে, তো হি হার্ডলি নোস মি, যেহেতু নোস আছে সেহেতু এখানে হবে কি ডাজ হি।
তো প্রিয় শিক্ষার্থী, আশা করি আমরা আজকে যতটুকু ক্লাস নিয়েছি আশা করি বুঝতে পেরেছো। যতটুকু এই অল্প সময়ের মধ্যে যতটুকু সম্ভব আমি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করেছি। এর মধ্যেও অনেক সীমাবদ্ধতা রয়েছে, সীমাবদ্ধতা কাটিয়ে তোমাদের যেখানে যে সমস্যা থাকে আমাদের অবশ্যই আমাদেরকে ইনবক্সে তুমি যদি তোমাদের সমস্যাগুলি আমাদেরকে লিখে জানাও, তবে আমরা পরবর্তীতে সেই ব্যাপারে অবশ্যই আমরা ফিডব্যাক দিব। সবাই এই প্যান্ডেমিকের সময় বাসায় থাকবা, সুরক্ষিত থাকবা, কোনো অবস্থায় বাইরে যাবে না, আর অবশ্যই বই থেকে ডিসকানেক্টেড থাকবে না। যখন যে সমস্যা তখন অবশ্যই তোমরা আমাদের সাথে যোগাযোগ করে তোমাদের সমস্যার সমাধান করে নিবে। সবাই সুস্থ থাকবা, ভালো থাকবা, সুন্দর থাকবা, এবং আবার আমরা আগামীতে কোনো নতুন ক্লাস নিয়ে হাজির হব সেই প্রত্যাশায় সবাই সুস্থতা কামনা করে এখানে বিদায় নিচ্ছি।